হ্যালো এভরিওয়ান, যারা মালয়েশিয়াতে বাজেট ট্যুর করতে চান একমাত্র তাদের জন্যই এই ভিডিওটা। এবং এটা ছিল আমার সোলো ট্যুর এবং যেটা প্ল্যান করেছিলাম 5 রাত 6 দিনের। এই ট্যুরে আমি মালয়েশিয়াতে কয়টা জায়গা কভার করেছি এবং কত টাকা খরচ হয়েছে তার সব ডিটেলস আমি আপনাদেরকে বলে দিব। মালয়েশিয়াতে প্লেন ফেয়ার ছাড়া আমার 6 দিনের বাজেট 15,000 টাকা। ওয়েলকাম টু মাই চ্যানেল সুরভি ইয়াসমিন। মালয়েশিয়া যাওয়ার জন্য অবশ্যই প্রথমে আপনার একটি ভিসা লাগবে এবং যে ভিসা আপনি যে কোনো অথরাইজড এজেন্সি থেকে করিয়ে নিতে পারেন বা চাইলে আপনি নিজেও করে নিতে পারেন। আমি একটি এজেন্সি থেকে করিয়ে নিয়েছিলাম এবং যেটার জন্য আমাকে চার্জ করেছিল 4,000 টাকা এবং সময় লেগেছিল 4 দিন এবং ভিসাটা কিন্তু ই ভিসা। মালয়েশিয়ান ই ভিসা সাধারণত ইমেলের মাধ্যমেই পাঠিয়ে থাকে এবং পাসপোর্ট এবং এয়ার টিকেটের সাথে আপনাকে ই ভিসাটা প্রিন্ট আউট করে নিতে হবে। আমাকে মালয়েশিয়াতে 6 মান্থসের সিঙ্গেল এন্ট্রি ভিসা দিয়েছিল। আমি ছিলাম এয়ার এশিয়ার একটি ফ্লাইটে আর আমি ওয়ান ওয়ে টিকিট কেটেছিলাম গোজায়ান থেকে, যেটার খরচ হয়েছিল 27,000 টাকা। হাসেললেস ভাবে ফ্লাইটের টিকিট বুক করার জন্য আমি সব সময় রিলাই করতে পারি গোজায়ানের উপর। শুধু তাই না, চাইলে আপনি হোটেল অ্যাক্টিভিটিসও বুক করতে পারেন আপনার ইচ্ছে মতো। যে কোনো ছুটিতে আপনার ট্রাভেল প্ল্যান করতে পারেন গোজায়ানের সাথে, সেজন্য এখনই ডাউনলোড করুন গোজায়ান অ্যাপটি। আর বুকিং এর সময় SY500 কুপন কোডটি ইউজ করলেই পাবেন ছোট্ট একটি অ্যাডিশনাল গিফট। আমার ফ্লাইট ছিল রাত 2:30টার সময় এবং আমি বাসা থেকে বের হয়েছিলাম রাত 10টার সময়। অবশ্যই মনে রাখবেন ইন্টারন্যাশনাল ফ্লাইটের আগে 3 ঘন্টা হাতে সময় রেখে এয়ারপোর্টে থাকবেন। আরও একটি জরুরি বিষয় জানিয়ে রাখি, আপনাদের চেক ইন ব্যাগের ভেতরে কখনো ফ্লেমেবল জিনিস, ওয়েপন, ল্যাপটপ, ব্যাটারি, ছাতা এই ধরনের আইটেমস গুলো ক্যারি করবেন না, তাহলে যে কোনো সময় অথরিটি আপনাদের ব্যাগ সিজ করতে পারে। যদি জব হোল্ডার হয়ে থাকেন তাহলে অবশ্যই ইমিগ্রেশনের সময় আপনার এনওসি দেখাতে হবে, বা যদি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট আইডি কার্ড। ঠিক রাত 2টার সময় আমরা রানওয়েতে চলে আসলাম এবং সবাই একটা লম্বা কিউতে দাঁড়ালো যেন আস্তে ধীরে সবাই প্লেনে উঠতে পারে। এবং আমার সিটটা আগে থেকেই ডিসাইড করা ছিল যে আমি কোন পাশে বসবো। এবং প্লেনে উঠার পরে আমি যেটা বুঝতে পারলাম, পুরো প্লেন জুড়ে আমি একাই একজন মেয়ে। ঠিক 1 ঘন্টা পরে আমাদেরকে এরকম একটা খাবার দিল এবং খাবারটা আমার আগে থেকেই বুক করা ছিল যে আমি এটা খাবো এবং খাবারটা বেশ ভালো ছিল। এক ঘুম দিয়ে ওঠার পরেই দেখলাম সকাল হয়ে গেল এবং তার কিছুক্ষণ পরেই প্লেনটা ল্যান্ড করবে এবং তার কিছুক্ষণ পরে আমাদের ইমিগ্রেশন শেষ করার পরে আমি যাচ্ছিলাম আমার চেক ইন লাগেজ খুঁজে বের করার জন্য এবং আমার চেক ইন লাগেজটা চলে এসছে অলরেডি। লাগেজ পিক করার পরে আমি চলে গেলাম মানি এক্সচেঞ্জে এবং মানি এক্সচেঞ্জে সেদিন পার ডলার রেট ছিল 26 রিঙ্গিত। বাংলাদেশ থেকে সিম রোমিং করে যাওয়ার পরেও সেখানে আমার কোনো নেটওয়ার্ক না পাওয়াতে আমার সেদিন আবার একটা সিম কিনতে হয়েছিল। এয়ারপোর্ট থেকে নেমেই আমি এখন যাব মালাকাতে। মালাকার জন্য বাস আপনি পাবেন এয়ারপোর্টের ঠিক সামনে থেকেই, মানে এয়ারপোর্টের যে গেট থেকে বের হবেন সেখানেই এরকম বাসের ব্যবস্থা আছে। এখান থেকে মালাকার বাস ভাড়া 24 রিঙ্গিত, যেটা হচ্ছে বাংলাদেশি টাকায় 648 টাকা। এখানের প্রত্যেকটা বাসই খুবই ভালো কোয়ালিটির এবং রাস্তাঘাট প্রচন্ড সুন্দর এবং পরিষ্কার। যাবার সময় খুব সুন্দর কিছু ভিউ দেখছিলাম এবং যেতে আমার সময় লাগবে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টার মতো। এরপরে পৌঁছে গেলাম মালাকা সেন্ট্রাল স্টেশনে প্ল্যাটফর্ম বিতে এবং সেখানে দাঁড়িয়ে আমি কল করলাম গ্র্যাবে যে আমি যে হোটেলে যাব এবং কিছুক্ষণ পরেই গ্র্যাব এসছে। আসলে কিছুক্ষণ পরেও না, মোটামুটি 30 মিনিটস ওয়েট করানোর পরে গ্র্যাবটা আসছে, বিকজ আমি যে অপশনটা চুজ করেছিলাম সেখানে ভাড়াটা একটু কম, ফেয়ারটা একটু কম এবং সেখানে হচ্ছে টাইমটা অনেক বেশি দেখাচ্ছিল এবং আমার কাছে ওয়েট করতে খারাপ লাগছিল না। আমি ওয়েট করে গাড়িতে উঠলাম আর মালাকা সেন্ট্রাল স্টেশন থেকে আমার হোস্টেলে পৌঁছাতে সময় লেগেছিল 15 থেকে 20 মিনিটের মতো। আর হোস্টেলটা বুক করেছিলাম 11টা থেকে, যেটা ডিসকাউন্টে আমার বাংলাদেশি টাকায় এসেছিল 385 টাকা। তখন একটা হট ডিসকাউন্ট চলছিল। ইউজুয়ালি সময় এই রুমের ভাড়াই 1500 থেকে 1600 বাংলাদেশি টাকা। আর এই হোস্টেলটা আমি বুক করেছিলাম শুধুমাত্র সারাদিনের জন্য, কারণ রাতে আমি পেনাংয়ের বাসে যাব। তো আমার জন্য আসলে হোস্টেল অনেক বেশি ম্যান্ডেটরি ছিল না, বাট স্টিল আমার কাছে এই রুমটা মোটামুটি ভালোই লেগেছে। ওভারঅল অ্যাম্বিয়েন্স অ্যান্ড বিহেভিয়ার আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি যখন হস্টেল বুক করছি তখনই দেখে নিছি আমার আশেপাশে ল্যান্ডমার্কসগুলো কি। আর আমার আশেপাশে এরকম অনেক সুন্দর সুন্দর টেম্পল ছিল। আমার হস্টেল থেকে বের হয়েই ঠিক এই টেম্পলটাই প্রথমে পড়ে। তো খেতে যাওয়ার আগে ভাবলাম এই টেম্পলটাতে একটু ঢুকে দেখে যাই। খুবই সুন্দর আর খুবই ভাইব্রেন্ট একটা টেম্পল। যেহেতু সকাল থেকে কোনো কিছু খাইনি, তো আমি প্রথমে হোস্টেল থেকে বের হয়ে একটা রেস্টুরেন্টে ঢুকে গেলাম এবং এই রেস্টুরেন্টটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো দেখা এখানে আসলে কি খাবার পাওয়া যাবে। আমি এখন এখানে এসে একটা ফুড অর্ডার করছি আর ফুডটা হচ্ছে এইটা
সো এটা হচ্ছে ডাম্পলিং মিহুন স্যুপ। দেখে মনে হচ্ছে একমাত্র এই ডাম্পলিং নামটাই আমি চিনি, এখানে কোনো কিছুই আমি চিনতেছি না। সেকেন্ডলি হচ্ছে এটার প্রাইস সবচেয়ে কম, সো যেহেতু বাজেট ফ্রেন্ডলি সব দিকেই আমার একদম খেয়াল রাখতে হচ্ছে। স্যুপটা খুবই হেলদি ছিল এবং আমার কাছে টেস্ট খুবই ভালো লেগেছে। তারপর বের হয়ে গেলাম পুরা সিটিটাকে এক্সপ্লোর করার জন্য। আর পুরা সিটিটা এত ভাইব্রেন্ট, আমার দেখে মনে হচ্ছে দিস ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট। খুবই সাজানো গোছানো আর খুব সুন্দর। তো এখন আমরা যাব ডাচ স্কয়ার দেখার জন্য। আচ্ছা, এখানে যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে ডাচ স্কয়ার, বা এটাকে আপনি রেড স্কয়ারও বলতে পারেন, কারণ এটা আসলে রেড কালার। এটা এখানের একটা আইকনিক টাওয়ার। ইভেন এই টাওয়ারটা অনেক হিস্ট্রির উইটনেস, এবং মালাকা হচ্ছে পুরোটাই একটা বিশাল হিস্ট্রির পার্ট ছিল। এমনকি 1500 সালের দিকে মালাকা একটা অনেক বড় ট্রেডিং হাব হয়ে উঠছিল। সবাই এক এক করে মালাকাকে রুল করে গেছে, এবং এরা চলে যাওয়ার পরেও কিন্তু মালাকার আর্কিটেকচারে এদের অনেক বড় একটা প্রভাব রয়ে গেছে। এটা হলো মালাকার একটা আইকনিক পার্ক। যারা এখানে আসে তারা সবাই এটার সামনে একটা করে ছবি তোলে। আমারও একটা ছবি ছিল, এখন সামহাও আমি আমার গুগল ড্রাইভে খুঁজে পাচ্ছি না, বাট এই জায়গাটা খুব সুন্দর। এটার পিছনেই ডাচ স্কয়ার। এটার সামনে খুব সুন্দর একটা ফাউন্টেনও আছে। আচ্ছা, প্রথম ইন্টারনেটে যখন আমি সার্চ করি তখন এই ছবিটা দেখে আমি কনভিন্সড হই যে আমি আসলে মালাকাতে আসবো। আর চাইলে আপনারা পায়ে না হেঁটে কিন্তু এরকম ই স্কুটার নিয়েও ঘুরতে পারেন। এখানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে ডিস্কো রিক্সা, আবার যেটা অনেক কালারফুল। এরপর একটা টেম্পলের সামনে নিজে নিজে সেলফ শুট করার ট্রাই করতেছিলাম, কিন্তু একটু পরে একটা মহিলা এসে সে আমাকে নিচ থেকে ছবি তুলে দেওয়ার কথা বলছিল। ভেরি নাইস, ভেরি গুড সেটআপ। যেহেতু আমার ভিডিও করে দেওয়ার কেউ নাই, তো আমি আমার ট্রাইপডটা রেখে একটু হাঁটার অভিনয় করতেছিলাম। সো এবার আমি চলে যাচ্ছি মেলাকার রিভার ক্রুজে। সো মেলাকার এই রিভার ক্রুজটা কিন্তু টুরিস্টদের কাছে অনেক ফেমাস। এই রিভার ক্রুজ থেকে আপনি কয়েকটা ব্রিজ পাবেন, প্লাস এখানের অনেক রেস্টুরেন্টস দেখতে পাবেন। শুধু তাই না, এখান থেকে আপনি অনেক অনেক সুন্দর সুন্দর ওয়ার্ল্ডস দেখতে পাবেন। মেলাকার রিভার ক্রুজের বড়দের টিকিট 30 রিঙ্গিত এবং ছোটদের টিকিট 25 রিঙ্গিত। এইটা হচ্ছে ব্রিজ থেকে রিভারটার ভিউ। আর এই রিভারের সাইডে এরকম অনেকে কিন্তু বিকেলবেলা শুট করতে আসে। কনগ্রাচুলেশনস। এটা হলো মালাকার চায়না টাউনের দ্য মোস্ট ফেমাস জন্টারওয়াক স্ট্রিট। এখানে যারা অনেক ফুডি তারাই যায়, মানে এইখানে পুরোটা রাস্তা জুড়ে হাজার হাজার খাবারের দোকান, হাজার হাজার মানুষ আসে শুধুমাত্র এখানে কম দামে চিপে অনেক ভ্যারিয়েশনের খাবার খাওয়ার জন্য। এবং এখানে কিন্তু একটা নাইট মার্কেট সপ্তাহে একদিন বসে, সেটা হচ্ছে প্রতি শনিবার বিকেল থেকে এই নাইট মার্কেটটা শুরু হয়। এবং যদি আপনি 5টা থেকে 6টার মধ্যে নাইট মার্কেটে যেতে পারেন তাহলে কিন্তু ক্রাউডটা একটু কম পাবেন, আদারওয়াইজ এখানে অনেক বেশি ক্রাউড থাকে। আর এখানের ফুডগুলো অনেক অনেক ডিলিশিয়াস আর অনেক চিপ। আমি এখন এসেছি মেলাকা সুলতান প্যালেস মিউজিয়ামে, আর এটা হচ্ছে পুরোটাই একটা রেপ্লিকা। ওই সময়তে আসলে কিভাবে রুল করা হতো, পুরো আর্কিটেকচার কেমন ছিল, ওভারঅল ব্যাপারটাকে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। আর আমার হস্টেলের সামনেই ঠিক এইরকম একটা কাশ্মীরি শপ আছে। সো আমি চিন্তা করলাম যে আচ্ছা একটু কাশ্মীরি শপটাতে ঢুকে দেখি, কারণ এটা অনেক ভাইব্রেন্ট লাগতেছিল শপের বাইরে থেকে, বাট অনেক বেশি এক্সপেন্সিভ। আমি এখন বের হয়ে যাচ্ছি, কারণ এখন ডিনার করব। ডিনার করে তারপরে আমার পেনাংয়ের বাস ধরবো। বাই। নিচে নামতে আমার হস্টেল ওনার আমাকে বলল যে আমি ইন্ডিয়ান এই রেস্টুরেন্টটাতে যেন যাই, এখানে আমার পছন্দ মতো অনেক খাবার পাবো। এখান থেকে আমি গার্লিক নান মাসালা চিকেন অর্ডার করছিলাম, যেটা মালয়েশিয়ান 10 রিঙ্গিত ছিল আর বাংলাদেশি টাকা 270 টাকা ছিল। কিন্তু মালাকাতে সেদিন এত বেশি ট্রাফিক থাকার কারণে আমি কোনো ধরনের কোনো গ্র্যাব ট্যাক্সি কিছুই পাচ্ছিলাম না। তো তারপরে আমি দৌড়ে দৌড়ে আমি আবার হোস্টেলে যাচ্ছিলাম, সো দ্যাট আমার লাগেজটা নিয়ে আমি একটা গ্র্যাব কল করে আমি বাস স্টেশনে যেতে পারি। পরে ভাগ্যিস এই বাঙালি ভাই আমাকে দেখে যখন শুনলো আমি বাঙালি, সে আমাকে অনেক হেল্প করছে। এবং এরপরে আমি টাইমলি আসলে বাস স্টেশনে এসে পৌঁছাইছি, কিন্তু দুঃখের বিষয় আমি 2.5 ঘন্টাতেও আমাদের বাস আসে নাই। তো এর মধ্যে আমি ওয়েট করতেছিলাম। আমার গতকাল রাত থেকে আসলে অনেক জ্বর ছিল আমি যখন ফ্লাইটে ছিলাম। মেলাকাতে ডে লং ট্যুর দেওয়ার পর এখন আমি পেনাংয়ের জন্য বাসে উঠবো, আর যেটার টিকিট আমি বুক করেছিলাম অনলাইনে ইজি বুক এই অ্যাপটা থেকে, আর যেটার টিকিট প্রাইস ছিল 40 রিঙ্গিত, যেটা বাংলাদেশি টাকায় 1080 টাকা। এখন বাজে সকাল 5:30, আর এই 5:30টার সময় আমাদেরকে পেনাং সেন্ট্রাল স্টেশনে নামাই দিয়ে গেল, ড্রপ করলো। এই যে আমার পিছনে পেনাং সেন্ট্রাল,
বৃষ্টি হচ্ছে। বাসে ওঠার আগেই আমি জ্বর নিয়ে উঠেছি এবং সারা রাত আমার ভীষণ জ্বর ছিল। আমার গলা অনেক ভারী হয়েছিল। এটা আমার টনসিল থেকে জ্বরটা এসেছিল এবং আমার নাক দিয়ে পানি পড়া, আমার চোখ দিয়ে পানি পড়া, আমার গলা ব্যথা করা এবং তার উপর আমি এখানে পুরোটাই সোলো ট্রাভেল করছি আমার দুইটা ব্যাগ নিয়ে। খুবই টাফ ছিল ব্যাপারটা। সকালে স্টেশনে ঢোকার পরেই দেখি অনেকে ঘুমায় আছে, অনেকে নেক্সট বাসের জন্য ওয়েট করতেছে বা অনেকে হয়তো বা মাত্রই এসে নামলো। তারপরে আমি ভাবলাম একটু ফ্রেশ হয়ে নিই, কিন্তু ওখানে গিয়ে যেটা দেখলাম সব বাথরুমের মধ্যেই ফ্ল্যাশগুলো এরকম, মানে ফ্ল্যাশের মধ্যে উপরে কোনো কিছু নাই আর এটার মধ্যে দিয়েই ফ্ল্যাশ করতে হয়। কি উইয়ার্ড। আমি কখনো আগে এই টাইপের মেশিন থেকে পারচেস করি নাই। আমি আসলে সিস্টেমটা জানি না যে কিভাবে, বাট তারপরও একটা ট্রাই মারলাম যে আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি একটা পানির বোতল নিব। তো আমি দেখতেছিলাম যে আসলে কোন পাশ থেকে বের হবে বা কোথায় কোন জায়গায় প্রেস করে টাকা দিয়ে এই পুরো প্রসেসটা করে। পরে আমি দেখলাম যে ওইটার প্রাইস কত। প্রাইস দেওয়ার পরে আমি 15 নম্বরে ক্লিক করলাম। দেওয়ার পরে আমার টাকাটা ভিতরে দিয়ে দিলাম। টাকাটা দেওয়ার সাথে সাথে মেশিনটা ফুরুত করে আমার টাকাটা নিয়ে গেল। তারপরে আমি যেই নাম্বারটা প্রেস করছিলাম ওই নাম্বার অনুযায়ী আমার এখানে ঠাস করে বোতলটা চলে আসলো। আমার বাচ্চাদের মতো খুব এক্সাইটমেন্ট কাজ করতেছিল, অ্যাজ দিস ইজ মাই ফার্স্ট টাইম। আর ভিতর থেকে আমি বোতলটা নিয়ে নিলাম। আই ওয়াজ সো হ্যাপি। পেনাং স্টেশন থেকে জর্জ টাউনে যাওয়ার জন্য গ্র্যাবের ভাড়া অনেক বেশি দেখাচ্ছিল আর আমি ভাবতেছিলাম যে অন্য কোনো ওয়ে আছে কিনা। আর এত সকাল ছিল যে ওখানে আমি কাউকে জিজ্ঞেস করারও পাচ্ছিলাম না। জিনিসটা নিয়ে আমি অনেকক্ষণ প্যারা খাচ্ছিলাম, বাট তারপরে চিন্তা করলাম থাক, জ্বর নিয়ে আমি যেটা করি যে আমি একটা গ্র্যাবই কল করে ফেলি। তো তারপর একটা গ্র্যাব কল করে ফেললাম। আর যেখানে আমার সেন্ট্রাল স্টেশন থেকে জর্জ টাউনে যাওয়ার ভাড়া লাগতেছিল মোটামুটি 33 রিঙ্গিত, এবং যেটা আমার খুবই গায়ে লাগতেছিল। মানে আমি 33 রিঙ্গিত দিয়ে যাব, 33 রিঙ্গিত মানে এখানে অনেকগুলা টাকা। আর আমার যেতে মোটামুটি সময় লাগছিল আধা ঘন্টার মতো। তারপরে আমি সকাল 7টার সময় পৌঁছে গেছি আমার হস্টেলে। আর এই হস্টেলটা বুক করছিলাম 11টা থেকে। এত সকালে হস্টেলে রিচ করার পরে যেটা দেখলাম গেট অফ। তখন আসলে মুরগি দেখা ছাড়া আর কোনো ওয়ে ছিল না, রাস্তাঘাট দেখতেছিলাম। আর অনেকক্ষণ ধরে গেট নক করার পরে একজন গেস্ট এসে আমাকে ওনাদের গেট পাঞ্চ করে দরজাটা খুলে দিল, ওই যে আমার ব্যাগ সামনে রাখা। তারপরে আমি জাস্ট ঢুকে যেটা চিন্তা করলাম, আচ্ছা ফাইন, এখন আমি আপাতত একটু রেস্ট নেই, তারপরে যখন চেক ইন করার সময় হবে তখন চেক ইন করবো। আর যখন আমি ভিতরে ঢুকলাম তখন হচ্ছে এটার সিনারিও দেখেন। এখানে বসে আপনি চাইলে মিটিং করতে পারবেন, আপনি এইখানে সোফাতে বসে থাকতে পারবেন। আর এই সোফাতে আমি অনেকক্ষণ ধরে ঘুমাইছি লিটারেলি। আর এই যে আপনি এখানে দেখতেছেন এটা হচ্ছে নিচতলার লকার, প্লাস চাইলে আপনি এখান থেকে পানি খেতে পারবেন, বাট এই পানিটা আপনার কিনে খেতে হবে। এটা ছাড়াও কিন্তু এখানে ফিল্টার আছে, আমি দেখাচ্ছি। এখন আমি কিচেনের দিকে যাচ্ছি। এইগুলো হচ্ছে এই হোস্টেলের ডাইনিং স্পেস, এখানে চাইলে আপনি বসে খেতে পারবেন। আর এখানে যে খাবারগুলো দেখতেছেন এগুলো হচ্ছে হোস্টেল থেকে কমপ্লিমেন্টারি দেয়া, প্লাস এই যে এখানে চাইলে আপনি সব ওয়াশ করতে পারবেন। ভিতরে ফ্রিজ আছে, ভিতরে কিচেন আছে, প্লাস এই জায়গাতেই আপনি চাইলে লন্ড্রি ওয়াশ করতে পারবেন। আর এখন আমি দেখাচ্ছি এই যে ফিল্টারটা, আর এখানে কিছু কমপ্লিমেন্টারি খাবার আছে। আর ওই যে সাইডের যে খাবারগুলো ওগুলো হচ্ছে পার্সোনাল অন্য মানুষের খাবার। সকাল থেকে এখনো আমি চেকিং করতে পারি নাই। এখানে লবিতে এতক্ষণ ঘুমাচ্ছিলাম হা করে। এখানে সব যারা আছে সবাই মোটামুটি ফরেনার, মানে সবাই ফরেনারই, হ্যাঁ, সবাই বিভিন্ন দেশ থেকে আসা। তো আমি যে হস্টেলে উঠলাম ওই মানে চেক ইন করছি, মানে কিছু ফুড সার্ভিস আছে যা তো আমি হচ্ছে এখন কফি আর কয়েকটা বিস্কুট নিয়ে নিলাম, এটা আমার ব্রেকফাস্ট। তারপরে বাইরে যখন বের হব কিচেনের মানে তারপর বাইরে যখন বের হব কিছু একটা কিনে টিনে নিয়ে আসবো, হয়তো বা কিচেনে রান্না করবো, বিকজ বাইরে এত টাকা খরচ করে আমি আসলে খেতে চাই না। বাই দ্য ওয়ে, এই হস্টেলগুলোতে কিন্তু সবগুলোই সেলফ সার্ভিস, আপনি যা কিছুই করেন আপনার নিজের করতে হবে। চেক ইন করার পরে একটু খাওয়ার পরে কিছুক্ষণ ঘুমানোর পরে শাওয়ার নিয়ে তারপর আমি বের হয়ে গেলাম। ভাবলাম যে আশেপাশে কি আছে একটু ঘুরে দেখি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু জর্জ টাউনে 2 রাত 3 দিন থাকবো, সো আমার কাছে বেশ ভালোই সময় আছে। আর সেদিন মোটামুটি ভালোই রোদ থাকাতে আমি ছাতাটা নিয়ে বের হয়েছি। আমি মাত্র আমার হস্টেল থেকে বের হইলাম। এখন আমি গুগল ম্যাপে সার্চ করে দেখবো যে আমার হস্টেলের আশেপাশে মেইন অ্যাট্রাকশনসগুলো কি আছে, সো দ্যাট আজকে ওই জায়গাগুলো ঘুরতে পারি। তারপরে কিছু শপিং করব, শপিং মানে গ্রসারিজ, দুপুরবেলা যেন আমি আমার হস্টেলে এসে খাইতে পারি। সো আমি একদমই এক্সট্রা টাকা পয়সা খরচ করতে চাচ্ছি না,
যার কারণে আমি এই বুদ্ধি করছি যেহেতু রান্না করা যায়। এখানের বাসাগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর বলতে প্রত্যেকটা বাসার মধ্যে একটা ইউরোপিয়ান ভাব আছে। রাস্তার মধ্যে কোনো মানুষ নাই, রাস্তা খুব পরিষ্কার, গাড়ি ঘোড়াও খুব আস্তে আস্তে চলে, খুব ভালো লাগতেছিল আমার। তো হাঁটতে হাঁটতে একটা সুপার শপে আমি ঢুকে পড়লাম আর ভাবলাম যে এখান থেকে কিছু একটা কিনে ব্যাগের মধ্যে ভরে নিই, কারণ এইটাই নিয়ে আমি আমার হোস্টেলের মধ্যে রান্না করে খাবো। আমি বাহির থেকে কিছুই খাবো না, কারণ আমি যত বেশি বাহির থেকে খাবো বা এক্সপ্লোর করতে যাবো ততই আমার বেশি এক্সপেন্সেস। পরে আমি যেটা ভাবলাম যে একটা পাউরুটি আর ডিম কিনে নিই, যেটার দাম ছিল 11 রিঙ্গিট। রাস্তায় হাঁটতে হাঁটতে খুব মজার একটা জিনিস নোটিস করলাম, দুইটা উইন্ডো থেকে দুইটা টেডি বের হয়ে আছে। আমার কাছে ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। আর ওদের রাস্তাঘাটে এরকম অনেক মজার মজার জিনিস দেখা যায়। তারপরে আমি রাস্তা পার হওয়ার জন্য ওভারব্রিজের উপরে উঠলাম, আর ওঠার পরে পিছনের দিকে আমি তাকাই দেখি যে ওদের আসলে লিফট আছে। আর দেখার পরে খুব ভালো লাগতেছিল যে অ্যাটলিস্ট পায়ে হেঁটে নামতে হবে না, কারণ আমি অলরেডি অনেকটুকু হেঁটে আসছি, প্রায় 25 থেকে 30 মিনিটের মতো হাঁটছি, সো দ্যাট আমার গ্র্যাবের ফেয়ার আমি সেভ করতে পারি। একটু টাকা বাঁচানোর জন্য একটু হাঁটতেছি আর কি। এইখানে স্ট্রিট শপ আছে, তো স্ট্রিট শপের মধ্যে ওদের বিভিন্ন কালারফুল জামা কাপড় আছে। লুক সো গুড, বাট বাংলাদেশে এর থেকে আরও অনেক কম দামে পাওয়া যায়, যার কারণে আমি এখান থেকে এখন কিছুই কিনবো না। সেম টাইপের ব্যাগস অ্যান্ড কাজের জিনিসপত্র বাংলাদেশেই পাওয়া যায়, আর এখানে রিঙ্গিত হিসেবে কিনতে গেলে আমার খরচ অনেক বেশি হবে। আমি ওদের রাস্তায় যতই হাঁটতেছিলাম তত ভালো লাগতেছিল, খুব সুন্দর কালারফুল বিল্ডিং দেখতেছিলাম। জর্জ টাউনে আসার একমাত্র রিজন হচ্ছে ওদের স্ট্রিট আর্টগুলো দেখার জন্য। ওদের স্ট্রিট আর্টগুলো কিন্তু ওয়ার্ল্ডের অনেক বড় বড় আর্টিস্টরা এসে এঁকে গেছে, এবং এখানে আমি আসলে সেলফ শ্যুট করতেছিলাম, আমার শ্যুট করার মতো কেউ ছিল না। এখানে আপনি রাস্তার ধারে অনেক সুন্দর সুন্দর এরকম গ্রাফিতি, ওয়াল আর্ট বা বিভিন্ন রকমের আর্ট আপনি পাবেন, মুরাল পাবেন, যেটা দেখার পর অনেক ভাল লাগবে। এই আর্ট দেখেন, এখানে কিন্তু ওয়াল আর্ট প্লাস এখানে ওয়্যার দিয়েও কাজ করা আছে, খুব সুন্দর করে একজন একটা রিক্সা টানতেছে। তারপরে এখানে একটা মন্দিরের ভিতরে ঢুকলাম, মন্দিরটা অনেক বড়, সামনে থেকে অনেক বড় একটা স্পেস আছে। তারপরে মন্দিরের ভিতরে যাওয়ার ট্রাই করলাম। নিচের আমার পুরোটা মন্দির খুব ভাল লাগছে, কারণ মন্দিরের মধ্যে আসলে কোনো ক্রাউড ছিল না, কোনো মানুষ ছিল না, একমাত্র আমিই ছিলাম, খুব সুন্দর করে শুট করতে পারতেছিলাম। আর ওইখানে যাওয়ার পরে খুব পিস ফিল হয়েছে। আর এই টেম্পল গুলোতে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না। তারপরে একটা জুতার দোকানে ঢুকলাম, জানি কিনবো না, বাট আমাদের বাঙালিদের স্বভাব একটু ঢুকে গিয়ে দেখে আসা। তারপরে জাস্ট ওইখানে ডিজাইন অ্যান্ড প্রাইসেস চেক করতেছিলাম। ডিজাইন অনেক ভালো লাগছে, কিন্তু প্রাইস একদমই ভালো লাগে নাই, কারণ আমার ওই বাজেট জীবনেও নাই। 3 থেকে 400, 500, 600, 1000 রিঙ্গিত, মানে দিস ইজ সো এক্সপেন্সিভ। আমার বাজেটের মধ্যে শুধুমাত্র ছিল এই মিক্সড ফ্রুটস, যেটার প্রাইস আই থিঙ্ক 3 রিঙ্গিত ছিল। আর এখানে একটা তালের শ্বাস আছে, যেটা নিলে আরেকটু দাম, আই থিঙ্ক 5 বা 6 রিঙ্গিত, যার কারণে ভয় আর ওইটা নেই নাই। ভাবলাম যে এখানে যেই ফ্রুটসগুলো আছে এগুলাই নেই, কিন্তু মোস্ট অফ দ্য ফ্রুটসই কিন্তু আমি এখানে চিনি না। বাস স্টেশনে আসার পরে এই ফ্রুটসগুলো দেখলাম, তারপরে কিনে ফেলছি। ট্রাস্ট মি, আমি এখানের একটা ফ্রুটসও চিনি না, মানে আমি খাওয়ার পরে একটা ফ্রুটও আমার কাছে পরিচিত মনে হচ্ছে না। আমি জানি না এগুলোর নাম কি, বাট গুড টেস্ট, অনেক বেশি মিষ্টি, মনে হচ্ছে যে এটা ভিতরে করে এক্সট্রা চিনি মেশানো। তো আসার সময় হেঁটে আসছিলাম এবং পুরোটা সময় আমি হাঁটার উপরে ছিলাম। তো এখন চিন্তা করলাম আমি গ্র্যাবে কল না করে একটু বাসের জন্য ট্রাই করি। তো এখানে লোকাল মানুষজনদেরকে জিজ্ঞেস করে ইন্টারনেটে সার্চ করার পরে দেখলাম এখানে কিছুক্ষণ পরে একটা বাস আসবে। তো এখানে অনেকক্ষণ ওয়েট করার পরে একটা বাস আসলো, আর যেখানে মাত্র 1 রিঙ্গিত দিয়ে আমি এখান থেকে আমার যে জালান বার্মা যে এরিয়াতে আমি এখন আসি হোস্টেলের মধ্যে, সেখানে যেতে পারবো। এবং আমার হোস্টেলের এক্স্যাক্টলি সামনেই এই বাসটার স্টপেজ, এখানে নামাই দিবে। তো আমার জন্য মনে হচ্ছে যে আচ্ছা, ইটস আ ভেরি গুড থিং। আর এইটা হচ্ছে আমার আলটিমেট হোস্টেল রুম। এখানে আমি একটা সিঙ্গেল রুম নিছিলাম এবং যেটার ভাড়া ছিল পার নাইট 1200 টাকা। আর এটার বাথরুম হচ্ছে আমার এক্স্যাক্টলি রুমের পাশে, এবং বাথরুমটা আমি আপনাদেরকে দেখাই। বাথরুমটা খুবই ক্লিন। আপনাদের মনে হতে পারে রুমের মধ্যে কেন বাথরুম না, ট্রাস্ট মি, এখানে আমি 3 দিন ছিলাম, কোনো ধরনের কোনো মানুষ আমি দেখি নাই। এখানের মানুষগুলো খুবই সভ্য, একজন গিয়ে বাথরুমের মধ্যে ঘন্টার পর ঘন্টা কেউ বসে থাকে না। আর এই জায়গাটা হচ্ছে আপনি চাইলে বই পড়তে পারেন, খাবার খেতে পারেন। এই যে এই আলমিরাতে হচ্ছে আপনার লেপ, তোষক, বালিশ যা আছে যদি এক্সট্রা লাগে আপনি আপনার মতো করে নিয়ে নিতে পারেন। আর এই সাইডটাতে এক্স্যাক্টলি বেসিন আছে, হাত মুখ ধুতে পারেন, ব্রাশ করতে পারেন, আপনার চেহারা দেখতে পারেন। এখানে আরো 2টা রুম আছে।
রুমের সাথে আরো 3টা বাথরুম আছে। ট্রাস্ট মি, বাথরুম নিয়ে কোনো টেনশনই নাই, এখানে সব কিছু আপনার হাতের কাছে এবং কম দামে বেস্ট ডিল। তারপর কিচেনে চলে আসছি একটু রান্না বাড়া করে খাওয়ার জন্য। আর আজকে খাওয়ার পরে আমি একটু ঘুমায় থাকবো, কারণ আমার আবার জ্বর আসতেছে। এখন পাউরুটি ভাজি করতেছি, পাউরুটি ভাজি করে খেয়ে দিয়ে একটা ঘুম দিব। তারপরে নেক্সট 2 দিন আমি কি কি করছি এগুলো দেখাবো আমি নেক্সট পেনাং এর জর্জ টাউনের এপিসোডে। স্টে টিউন, কোথাও যাবেন না। বাই বাই।